আই এম সরি বাবা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। ওহো, কি ব্যাপার? মনে হচ্ছে সূর্য আজকে পশ্চিম দিক থেকে উঠেছে। বেশ কয়েকদিন ধরে তুমি আমার সাথে ভালো করে কথাও বলোনি, আর এই কথাটা আমাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। এবার থেকে আমি নিজের চালচলন পুরো পাল্টে ফেলবো। তুমি আর আমার বিরুদ্ধে কমপ্লেন করার একটাও সুযোগ পাবে না, প্রমিস। আমাকে শেষবারের মতন একটা সুযোগ দাও। যখন উঠবে তখনই সকাল, আর আমি তো খুবই খুশি যে তুমি শুধরাতে চাইছো। আমার কাছে এর থেকে বড় আর কোনো খুশির কিছু হতেই পারে না। এসো। মুন্না, টিফিনটা নিয়ে যা। তোমাদের দুজনকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে। এই নে, ভালো থাক বাবা। বাই বাবা। চললাম রে। বাই দাদা। বাই মা। বাই সোনা। বেরোচ্ছি। আমার ছেলেটা। ইন্সপেক্টর বাবু, এই যে আমার ছেলে মুন্নার ছবি। স্যার আজকে সকালে কলেজে যাওয়ার জন্য বেরোলো, আর এখনো অব্দি বাড়ি ফিরলো না। ফোনটাও সুইচ অফ। ওর বন্ধুরা বলছে যে আজকে ও কলেজে যায়নি। বুঝতে পারছি না স্যার। স্যার প্লিজ আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসুন। কে জানে কোথায় কি অবস্থায় আছে আমার ছেলেটা। কে জানে সারাদিন খাবারও জুটেছে কিনা। মনটা শক্ত করুন, আমরা আপনার ছেলেকে খুঁজে বার করতে কোনো ত্রুটি রাখবো না। হ্যালো, তোমার ছেলে আমাদের হাতে বন্দী। কে তুমি? কে বলছো তুমি? স্পিকারে দিন। যদি তোমার ছেলেকে তুমি জীবিত ফেরত পেতে চাও, 7 লাখ টাকা আমাদেরকে পাঠিয়ে দাও। হ্যালো হ্যালো, শোন, তোর ছেলের প্রাণের দাম 7 নয় 10 লাখ টাকা। আজকেই শোনো শোনো, আমি পুরো তোমাকে 10 লাখ টাকাই দেবো। আমাকে একবার মুন্নার সাথে কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, আরে ফোনটা কেটে গেল। 10 না, আমরা 50 লাখ দিতে রাজি, কিন্তু আমি আমার ছেলেটাকে ফেরত চাই। আমি ওকে ফেরত চাই। শান্ত হও।
তোদের দুজনের মধ্যে একটুও বুদ্ধি হবে না? আমি ওখানে টাকার কথা বলছি আর তোরা এখানে মজা করছিস। মুখ সামলে কথা বল, আমরা তোর পার্টনার, চাকর নয়। কি বললি? বল না, বুঝাবো তোকে। কি করছিস ভাই? চিত্র, বোঝা না একে। মুন্না ছেড়ে দে ভাই। এটা আমার জীবন নিয়ে প্রশ্ন, নিজের মতন জীবন কাটানোর একমাত্র উপায়, আর আমি এটা তোদের দুজনের জন্য কোনোভাবেই হারাতে পারবো না, বুঝেছিস? মুন্না রাগ করিস না ভাই, কিছু যদি হয়ে যায় না ভাই তখন বিপদ হয়ে যাবে। ছেড়ে দে। আই এম সরি, আর কখনো এরকম হবে না। মুন্না তোর বাবাকে ফোন করে জায়গা আর সময়টা বলে দে। না, ওটাকে একটু তরপাতে দে। ও যত বেশি ছটপট করবে না, তত তাড়াতাড়ি আমরা টাকাটা পাবো। যেভাবে এই কিডন্যাপার কলের মধ্যেই টাকার অ্যামাউন্ট পাল্টে দিল, আর যেরমভাবে ব্যাকগ্রাউন্ডে হাসির আওয়াজ আসছিল, আমার অভিজ্ঞতা এটাই বলছে যে কিডন্যাপার একদম নতুন। স্যার, আমরা আমাদের ছেলের জীবন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না। স্যার, এই কিডন্যাপার যত টাকা চাইছে আমি সব টাকা দিতে রাজি আছি, কিন্তু স্যার আমার ছেলেটাকে বাঁচান স্যার, প্লিজ স্যার। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেবো না। কিডন্যাপারের ফোনটা আমরা ট্র্যাকিংয়ে দেবো, আর আমরা যখনই কোনো ক্লু পাবো আমরা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে স্যার। এই ওঠ 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 শিগগিরি ওঠ বলছি, ওঠ। কি হয়েছে স্যার? চল, তারপর বলছি। নিয়ে চলো এটাকে, চল। আপনার ছেলে নিজেই এই নাটকটা তৈরি করেছে যাতে আপনার কাছ থেকে টাকা নিতে পারে। নিয়ম অনুযায়ী তোকে জেলে পাঠানো উচিত, কিন্তু একে তোর বয়স কম আর তার উপর আপনারা ভদ্রলোক, এই জন্য আমি ওকে এইবারের মতো ছেড়ে দিলাম। একবার যদি পুলিশের লাল কালির দাগ লেগে যায় তাহলে সারা জীবনের জন্য ক্রিমিনালে পরিণত হয়ে যাবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর স্যার, থ্যাংক ইউ। কিন্তু এখনো এটা স্বীকার করেনি যে ওটা কেন করলো। বল মুন্না, আমাদের ভালোবাসা এমন কি খামতি ছিল যে তুই এমন একটা কাজ করলি? আমার দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। যেভাবে আমাকে বাবা প্রত্যেকটা কথায় আটকায়, এই বাড়িতে নিজের কথা চালিয়ে যায়, যেন আমার নিজের কোনো পার্সোনাল লাইফই নেই। সেই জন্যে আমি তোমাদের ছেড়ে সারা জীবনের মতন এই বাড়ি থেকে চলে যেতাম। ছোট লোক, আমি তোকে কলেজে গিয়ে গুন্ডামি করতে বারণ করি, লেখাপড়া করতে বলি, তাই আমি খারাপ হয়ে গেলাম? আর তুই এতটা নিচে নেমে গেছিস যে একবারও তুই ভাবলি না আমাদের ভালোবাসা, আমাদের স্যাক্রিফাইস এসবগুলো? হ্যাঁ ইন্সপেক্টর স্যার, নিয়ে যান ওকে, আরে জেলে ঢোকানোকে, তবে যদি ওর শিক্ষা হয়। আরে থামো তুমি। বাবা, আমি জানি আমার কাজটা ক্ষমা করার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমার একটা শেষবারের মতন সুযোগ দাও। আসলে এই ব্যাপারটা হলো যে এই সব কিছু আমার বন্ধুদের করা, আমি ওদের কথাই করেছিলাম। ওরা সবাই খুব খারাপ ছেলে বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি ওদের সাথে আর কোনোদিন কথা বলবো না। প্লিজ বাবা, প্লিজ বাবা, আমি তোমাকে কমপ্লেন করার একটা সুযোগও দেবো না, প্লিজ আমাকে শুধরাবার একটা শেষ সুযোগ দাও না বাবা। বাবা প্লিজ। ওকে একটা সুযোগ দাও প্লিজ। হ্যাঁ বাবা, দাদাকে একটা সুযোগ দাও না। আচ্ছা ঠিক আছে, দিলাম সুযোগ। থ্যাংক ইউ বাবা।
একটু মিউজিকটা বন্ধ কর না রে। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করছি। কিন্তু তুমি জানো আমার কাছে একটা সুখবর আছে। বাবা আমার জন্য নতুন ফোন নিয়ে এসেছে, এই দেখো। ফোন তো আমিও বাবার থেকে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমার জন্য এনেছে, কারণ আমি ভালো মেয়ে, তাই না? হ্যাঁ, বোধহয় তুই ঠিকই বলছিস। আমার কাজকর্মগুলোর কারণে বাবা বোধহয় এখনো আমার উপরে রেগে আছে। কিন্তু দেখিস, যেদিন আমি সত্যি এক্সামে টপ করব, ওই দিন আমাকে বাবা ঠিক ক্ষমা করে দেবে। চল, আমায় আর ডিস্টার্ব করিস না, পড়তে দে। আচ্ছা শোনো মা, এই নাও তোমার স্কুলের ফিস। থ্যাংক ইউ বাবা। বাবা, আসলে না কলেজে একটা এক্সিবিশন আছে, তো সেটায় পার্টিসিপেট করার জন্য আমার কিছু টাকা দরকার। বাবা, পড়াশোনায় মন দাও, আর এই সব কিছুর পেছনে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না, বুঝলে? হ্যাঁ বাবা। হ্যাঁ। বাবা, আমি বেরোচ্ছি। আর কিছু যদি প্রয়োজন মুন্না, হয়। এই নে টিফিন। মুন্না, এই নে। তোর বাবা যেন না জানতে পারে। থ্যাংক ইউ মা। সোনা, বাবার কথায় কিছু মনে করিস না। না না মা, ভুলটা বাবার নয়, আমার। আর আমি বারবার আমার বাবার মন যেটা চেষ্টা করব। আর তুমি দেখো, বাবা একদিন সব পুরনো কথা ভুলে যাবে আর আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আসছি মা। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। বাই সোনা। স্পিড স্পিড স্পিড, আরো স্পিড। আরে এভাবে যেতে যায় না কেন? দেখি। ইয়েস ইয়েস। আরে স্পিডটা ঠিক কর, রাইটে। ওই ওঠ ইয়েস। ওঠ ওঠ ওঠ। আর এটা কি ব্যবহার ভাই? এই রুমটা আমার, তাই রুলগুলো আমার হিসেবেই হবে, তাই না? একদম। হ্যাঁ। এই নে, হার্ড ড্রিঙ্ক নিয়ে আয়। কি এভাবে দেখছিস কেন? কাকে চোখ রাঙাচ্ছিস? যা না। তাড়াতাড়ি নিয়ে আসিস। আরে আমরা সারা বছর তো কলেজ বাঙ্ক করলাম, দুদিন পর থেকে তো ফাইনাল এক্সাম শুরু হবে। কি ভাবলি, কিছু করবি? মুন্না, হুম, তুই তো বলেছিলিস কিছু একটা করবি। করেছি তো বটেই। আমার কাছে একটা লোক আছে যে আমাদের সব পেপারগুলো পরীক্ষার আগেই নিয়ে এসে দেবে। ইয়েস, কিন্তু তার জন্যে তোদের টাকা দিতে হবে। কত? 30,000। হোয়াট? তোরা সবাই 10,000 টাকা দিবি। এক সেকেন্ড, আমাদের চারজনের মিলিয়ে তো 40,000 হচ্ছে, আর তুই বললি যে পেপার দেবে তার 30,000 লাগবে। তাহলে এক্সট্রা 10,000 কিসের জন্য ভাই? ওটা আমার ফিস। ঘরটা আমি ভাড়ায় নিয়েছি, আর এই বাড়িটার টাকাও আমি দিই, আর সব রকমের রিস্কটাও আমি নিই। তো তার বদলে কিছু তো আমার পাওনা হয় না। ঠিক আছে, আমরা দিতে রাজি আছি। ঠিক আছে, আমি ওই লোকটাকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ মনুদা, কেমন আছো? দাঁড়াও।
কি হয়েছে বাবা? কোথা থেকে আসছো? আমি জানতে চাইছি কোথা থেকে আসছো। আমি তো কলেজেই ছিলাম, সেখান থেকে বন্ধুর বাড়ি চলে গেছিলাম গ্রুপ স্টাডিজ করার জন্য। পড়া শেষ করতে গিয়ে টাইমটা বুঝতেই পারিনি বাবা। তোমার মনে হচ্ছে না তুমি কিছু ভুলে যাচ্ছ? কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, ভালো থাকো ভালো থাকো। মা, ভালো থাক বাবা। চল বাবা, কেকটা কাটবি। ঠিক আছে মা। এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুন্না। হ্যাপি বার্থডে টু ইউ। মুন্না, এটা হলো তোমার বার্থডে গিফট। এটা কি একটা হেডফোন? কেমন লাগলো গিফট? খুব ভালো, থ্যাংক ইউ বাবা। আরে বাবা, এসবের কোনো প্রয়োজন নেই। শোনো, আমি দেখছি যে তুমি সত্যিই পাল্টাতে চাইছো, আর তাই পুরনো সব কথা ভুলে গিয়ে একটা নতুন কিছু শুরু করি। নিজের আদরের মেয়েকে নতুন ফোন আর আমাকে একটা সস্তার হেডসেট। দাদা, জল খাবার রেডি হয়ে গেছে। দাদাকে এতগুলো মেসেজেস কারা করছে? এটা তো সালিমের মেসেজ। আজকের বিয়ের পার্টি আমার তরফ থেকে। এর মানে দাদা আমাদের মিথ্যা বলেছে যে ও সালিমের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। তাহলে বাড়িতে দেখা করা যাক। এরা সবাই কোন বাড়ির কথা বলছে? এটা তো হলো 20,000। আরে বাকি দুজন কোথায় গেল রে? আসছে বোধহয়। ওই, এটা তোর বোন হয় না? ও আমাদের রুমে উকি মেরে দেখছিল। দাদা, তুমি একটুও বদলাওনি। আমাদের সবাইকে বোকা বানাচ্ছিলে তুমি। আরে আমি যদি আমার জীবনটাকে নিজের মতন করে বাঁচতে চাই, তাহলে তোদের কি অসুবিধা হচ্ছে? কিন্তু তুমি প্রমিস করেছিলে যে সালিমের সাথে বন্ধুত্ব আর রাখবে না, আর এই সব খারাপ গুণগুলোকে ছেড়ে দিয়ে নতুন ভাবে শুরু করবে। তুমি বাবার ভালোবাসার আর বিশ্বাসের মর্যাদা রাখোনি। বাবা বাবা তো আমাকে ভালোই বাসে না, কারণ বাবার শুধু তাদেরকেই পছন্দ হয় যারা বাবার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, যেমন তুই। তুমি দেখে নিও, যদি আমি বাবাকে এই সব কথা না বলেছি না, তাহলে আমার নাম বদলে দিও। 1 মিনিট। তুই এরকম কিচ্ছু করবি না, তোর ব্যবস্থা তো আমি আগেই করে রেখেছি। এই দেখ, এইসব কি আবার? যদি তুই বাড়িতে কাউকে কিচ্ছু বলেছিস না, তাহলে এই ভিডিওটা ভাইরাল করে দেবো। তারপর বাবাও তোকে আর সহ্য করতে পারবে না। না দাদা, এইটা এইটা তো একদম ঠিক নয়।
ও শুধুমাত্র আমার বন্ধু হয়। তুমি এইসবের ভুল মানে বের করছো। ব্যাপারটা হচ্ছে যেটা দেখা যায় না সেটা তো সত্যিই হয়। তুমি প্লিজ দাদা এই ভিডিওটা ভাইরাল করে দিও না। যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় মা বাবা তাহলে আর কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ, আমি তোমার কথা না কোনোদিন কাউকে বলবো না। প্লিজ দাদা, প্লিজ। এই তো মিষ্টি মেয়ের মতন কথা। যা ফোট এখান থেকে, যা। যদি তুই বাড়িতে কাউকে কিচ্ছু বলেছিস না তাহলে এই ভিডিওটা ভাইরাল করে দেবো। তারপর বাবাও তোকে আর সহ্য করতে পারবে না। এখানে কেন এসেছো? আমার একটা দরকারি কল আসবে। নিজের রুমে গিয়ে কথা বলো না। ব্যাপারটা হলো আমার ঘরটা না ওই হলের খুব কাছে, আর সবসময় বাবা লুকিয়ে লুকিয়ে আমার কথাগুলো শোনে। আমি কোনো চান্স নিতে চাই না। হ্যালো, হ্যাঁ মনুদা, হ্যাঁ টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি পেপারটা কবে দিচ্ছ? আমি তোকে 30,000 টাকা বলেছিলাম না পেপারের, হ্যাঁ। কিন্তু এখন সেটা 60,000 হয়ে গেছে। আরে তুমি হঠাৎ করে এভাবে কি করে দাম বাড়াতে পারো? এখন পুলিশের প্রেশার অনেক বেশি, তাই আমি বেছে বেছে লোকের সাথেই ব্যবসা করব। মনুদা তুমি বোঝার চেষ্টা করো, আমি এতগুলো টাকা কোত্থেকে আনবো? চল আমি ফোন রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো। আচ্ছা আমি টাকার জোগাড় করছি, তুমি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট মানো। তুমি আমাকে এক্সামের পেপারগুলো কালকে দিয়ে দাও, আমি তোমাকে বাকি টাকাটা 2 দিন পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শোন, তুই কিন্তু কিচ্ছু শুনিসনি। ঠিক আছে দাদা। আরে রাখি। মুন্না, তুই এখানে কি করছিস? আয় খাবি, চল। আরে হ্যাঁ মা। মুন্না, হুম। পরশু থেকে তোমার পরীক্ষা শুরু হচ্ছে তো? হ্যাঁ বাবা। পড়াশোনা কেমন চলছে? বাবা এবার আমি প্রচণ্ডভাবে খেটেছি, আর আমি জানি এবার আমি খুব ভালো মার্কস পেয়ে তোমাকে ঠিক দেখিয়ে দেবো। গুড। আচ্ছা বাবা, একটা খুব ছোট্ট রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। বাবা এবার আমাকে কম্পিউটার এক্সামের জন্য কোডিং নিয়ে একটু পড়াশোনা করতে হবে, আর আমার কাছে যে ল্যাপটপটা আছে সেটা তো অনেক পুরনো হয়ে গেছে, তাই চলতে চলতে আটকে যায়। তুমি যদি আমাকে একটা নতুন ল্যাপটপ কিনে দিতে। আরে খাবার ফেলে কোথায় যাচ্ছ? আসছি, দাঁড়াও, আবার 1 মিনিট আসছি। হ্যালো স্যার, স্যার এইবার তো পেমেন্টটা করে দিন স্যার। কাজ করেছি 2 বছর হয়ে গেল। হ্যাঁ আপনি রিভিউ করবেন স্যার? এখন আমার টাকার দরকার, আর এখনই আপনি মুন্না, 2 দিনের মধ্যে তুমি তোমার ল্যাপটপ পেয়ে যাবে। কিন্তু বাবা 2 দিন মানে তো অনেক লেট হয়ে যাবে, তুমি আমাকে কোনোভাবে কালই এনে দাও না প্লিজ। ঠিক আছে, খাও তোমরা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।
এটা খুবই সত্যি যে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো অপরাধপ্রবণ মানসিকতার মানুষকেও শুধরানো সম্ভব। আর এটাও ততটাই সত্য যে কলুষিত মানসিকতার মানুষদের কখনোই শোধরানো যায় না। আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত যে এই ধরনের মানুষকে বিশ্বাস করা আপনাদের জন্য প্রাণঘাতীর কারণ হতে পারে। নমস্কার, আমি হলাম অমিত পাচুরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকের আমাদের এই সত্য ঘটনা আমাদের স্বার্থপর আর নির্দয় মানুষদের সঙ্গে আলাপ করাবে। এরকম মানুষ যে নিজের ঘৃণ্য মানসিক ইচ্ছে পূরণ করবার জন্য সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধকে পদদলিত করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। মুন্নাও ছিল ঘৃণ্য মানসিকতা সম্পন্ন মানুষ, যার নিজের মা বাবার ভালোবাসা বন্ধন বলে মনে হয়েছিল। তারপরেও তার পরিবারের লোকজন তাকে আবার বিশ্বাস করেছিল, তাকে আর একটা সুযোগ দিয়েছিল। এখন দেখার এটাই যে এই বিশ্বাস আর সুযোগ তার পরিবারের উপর বোঝা হয়ে দাঁড়াবে কি। আসুন দেখা যাক। কি ব্যাপার, কি এখানে ডাকলে কেন? একটু দাঁড়াও। এই হারটা, এটা বিক্রি করে মুন্নার জন্য ল্যাপটপ নিয়ে এসো। আরে রুচি, এটা তোমার মায়ের শেষ আশীর্বাদ। আমার মাই তো বলেন যে বাবা মায়ের আসল পুঁজি তো তাদের সন্তান। কাজে মুন্নার ভবিষ্যতের জন্য এই হারটা কিছুই না। না, আমি দাদার জন্য মা আর বাবাকে ওর জন্য ঠকতে দিতে পারি না। যদি তুই বাড়িতে কাউকে কিচ্ছু বলেছিস না, তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দেবো। না, আমি এই চান্সটা নিতে পারি না। না হলে দাদা আমার ভিডিওটা ভাইরাল করে আমাকে বদনাম করে দেবে, আর তখন তো মা বাবা পুরো ভেঙে পড়বে। এই নাও কালকের এক্সামের পেপার। থ্যাংক ইউ মনুদা, আজকেই বাবা আমাকে নতুন ল্যাপটপটা এনে দেবে, আর ওটা বেচে আমি তোমাকে বাকি টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ মনুদা। থ্যাংক ইউ সো মাচ। ভাই মুন্না, তুই আমাদের মন জয় করে নিলি। আচ্ছা, এটার জন্য একটা পার্টি তো করতেই হবে, তাই না? হ্যাঁ, পার্টি তো হবেই, নিশ্চয়ই হবে। এই আরো এক রাউন্ড করে বিয়ার হয়ে যাক। আরে ভাই, এবার থাম না তোরা। আরে আজকে রাত্রে এক্সামের জন্য পড়তেও তো হবে, তাই না? হ্যাঁ, মুন্না ঠিকই বলেছে। চলো বাড়ি যাওয়া যাক। এক্স্যাক্টলি, বোঝ না ভাই। চল চল। বাবা, আমার ল্যাপটপটা কোথায়? তুমি বলেছিলে না আমাকে সন্ধ্যের মধ্যে এনে দেবে? এনেছি তো, দিচ্ছি। তোর সাহস কি করে হলো আমাকে মিথ্যে কথা বলার? তোর বোন তোর কুকীর্তির ব্যাপারে আমাদেরকে সব বলে দিয়েছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। মা, বাবা, আমার তোমাদের সাথে দাদার ব্যাপারে কিছু কথা আছে। যদি তুই বাড়িতে কাউকে কিচ্ছু বলেছিস না, তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দেবো।
হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি পেপারটা কবে দিচ্ছ? দাদা, আমি তোমার মতো স্বার্থপর মানুষ আর একটাও দেখিনি। এখন আমার মনে তোমার জন্য একটুও সম্মান বেঁচে নেই। আমি গত জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, তাই তো তোকে জন্ম দিয়েছি। ব্যাস, এবার থামো তোমরা। কি করব আমি? আমি শুধু আমার নিজের ইচ্ছেতে জীবনটা বাঁচতে চেয়েছি, কিন্তু না, তোমাদের তো ছেলে না, একটা কাঠের পুতুল চাই। আর হ্যাঁ, তোমরা আমাকে জন্ম দিয়ে বড় কোনো উপকার করোনি কিন্তু আমার। মায়ের মুখে মুখে তর্ক করছিস, হ্যাঁ? ছোট্ট লোক। আহ! এই বাড়িতে তোর দম বন্ধ হয়ে যায় না? হ্যাঁ, চল, আজকেই তোকে এই বাড়ি থেকে মুক্ত করব। চল। শুনে রাখ, আমার বাড়িতে তুই আর পা দিবি না। বেরিয়ে যা এখান থেকে। তোর মুখ যেন আমাকে আর দেখতে না হয়। চলো। ভেতরে আয়, টেবিলে খাবারটা রাখা আছে, খেয়ে নে। দাদা, আমি তোমার মতো স্বার্থপর মানুষ আর একটাও দেখিনি। এখন আমার মনে তোমার জন্য একটুও সম্মান বেঁচে নেই। আমি গত জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, তাই তো তোকে জন্ম দিয়েছি। শুনে রাখ, আমার বাড়িতে তুই আর পা দিবি না। বেরিয়ে যা এখান থেকে। তোর মুখ যেন আমাকে আর দেখতে না হয়। কি বলেছিলিস তুই? আমার মুখ তুই কোনোদিন দেখবি না, তাই তো? ঠিক আছে, এবার আমি সারা জীবন তোর মুখ কোনোদিন দেখব না। আমি তোকে তো একদম চুপ করে থাকতে বলেছিলাম, তাই না? কিন্তু তুই মানলি না। দেখ, তোর জন্য আমাকে মা বাবা দুজনকেই মারতে হলো। কি? এবার তুইও বাঁচবি না, তুইও বাঁচবি না এবার। না 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 দাদা, ছাড়ো মা, মা ছাড়ো। রাখি, পালা, যা, মত। যা, যা, শিগগির পালা এখান থেকে। মা, ছাড়ো। রাখি, পালা, ছাড়ো, পালা ছাড়ো। বলছি। ছাড়ো আমার হাত, ছাড়ো, ছাড়ো মা। এবার আমাকে
এবার আমাকে বাড়ির এমন অবস্থা করতে হবে লোকের মনে হয় যে এখানে ডাকাতি হয়েছে। আমাকে যদি পুলিশকে সামলে রাখতে হয় তাহলে তো আমায় নিজেকেও হট করতে হবে, তাই তো? এবার কি করব? এবার আমি কি করব? কাকে ফোন করব? হ্যালো হ্যালো পুলিশ, ওরা সবাই মিলে আমার বাড়ির লোকেদের মেরে ফেলেছে। সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। স্যার, আমি আমার ঘরে ছিলাম স্যার। ওরা সবাই ভেতরে এলো আর হঠাৎ করে আমার উপরে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলো। তো আমি বাঁচার জন্য নিজের হাত দিয়ে আমাকে বাঁচাতে চাইলাম। এই দেখুন স্যার, এই দেখুন স্যার, এইদিকে দেখুন স্যার। আমি খুব ঘাবড়ে গেছিলাম স্যার, কিছু বুঝতে পারছিলাম না স্যার। তাই আমি ওদের ধাক্কা মেরে স্টোর রুমের দিকে পালিয়ে গেছিলাম স্যার। তারপরে কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল স্যার। তো যখন আমি বাইরে এলাম তখন দেখলাম মা, বাবা, আমার বোন। মনটা শক্ত করো, তুমি একটু ওখানে বসো, আমি একবার পুরো বাড়িটা ঘুরে দেখে আসি। বসো। নজর রাখো ওর ওপর, কোথাও যেন না যায়। স্যার, এদিকে আসুন স্যার। হ্যাঁ বলো। স্যার এই দেখুন স্যার, বেসিনে রক্তের ছিটে স্যার। নিশ্চয় খুনি খুন করে এখানেই হাত ধুয়েছে। হ্যাঁ স্যার। স্যার স্যার এই দেখুন মেঝেতে জলের ফুটা পড়ে। স্যার এই দেখুন স্যার, জলের ছিটে ডাইনিং অবধি গেছে পুরো। এরকমই কোনো ধারালো অস্ত্র দিয়ে মার্ডার করেছে। হ্যাঁ স্যার। সতীশ, এতে তো কোনো সন্দেহ নেই যে ছেলেটা আমাদের বোকা বানাচ্ছে। কারণের স্টেটমেন্টের অনেক কথাই গোলমাল ঠিকছে। যেমন স্যার? যেমন ছেলেটার হাতে চাকুর দাগ রয়েছে। খুনি ওর উপর আক্রমণ করতে পারে, যেমন এইভাবে। এরকম স্যার? ঠিক এভাবেই। সেই হিসাবে ওই ছেলেটার দুটো হাতেই একটা লম্বা আঘাতের, একটা গভীর ক্ষতের একটাই দাগ থাকা উচিত ছিল। কিন্তু ছেলেটার হাতে বিভিন্ন ধরনের ক্ষতের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে যেন নিজের হাত নিজেই কেটেছে। ওর আঘাতের চিহ্নটা হাতের একদম সামনেই। তাহলে কি করবো স্যার? কি আর করবে, এটা রাখো আর সত্যিটা বার করো ওর মুখ থেকে। হ্যাঁ স্যার।
বল বল সত্যি বল, বল সত্যি। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি ওদের কেন মারবো তোর কেন মারবো? বলবি না তো সত্যিটা? না, স্যার, না, একটা স্যার। দিন। স্যার স্যার বলছি বলছি সব সত্যি সত্যি বলছি স্যার, সব সত্যি বলছি স্যার। আমি স্যার স্যার আমি মেরেছি স্যার আমার ফ্যামিলিকে। তোর মা বাবা তাদের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসতো, কিন্তু তোর মতো কুলাঙ্গার সেই ভালোবাসা বুঝবে না। এবার তুই দেখ, তোর এগেনস্টে এমন কেস তৈরি করব, নিজের জীবনের প্রতি তোর ঘেন্না চলে আসবে। নিয়ে চলো একে। চল। তার এই ঘৃণ্য অপরাধের জন্য পুলিশ মুন্নাকে গ্রেপ্তার করে নিয়েছিল। তার বিরুদ্ধে তার পরিবারবর্গকে হত্যা করার সমস্ত চার্জ আদালতে বিচারাধীন। কোনো কোনো মানুষ কে জানে কোন ধাতুতে গড়া হয়, যাদের কাছে আবেগ, ভালোবাসা আর পরিবারের কোনো মূল্যই নেই। এরকম মানুষদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হয়। এরকম মানুষ বিষাক্ত সাপের মতো হয়। আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, কোনো না কোনো দিন সুযোগ পেয়ে সে আপনাকে ছোবল মারবেই। দুর্ভাগ্য যে কেতন আর রুচি এই বিষয়টা বহু দিন পর বুঝতে পারল। নিজের পরিবারের সন্তানদের ভালোবাসা, সুরক্ষা আর বিশ্বাসের আশ্বাস দেওয়া প্রত্যেক পিতামাতারই কর্তব্য, কিন্তু ভালোবাসার মোহে তাদের অপরাধকে লক্ষ্য না করা এটা একেবারেই অন্যায়। কারণ এই পৃথিবী আবেগ দিয়ে নয়, বরং সিদ্ধান্ত আর আইনের পথে চলে। এরই সাথে সাথে আমি অমিত পাচুরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে কেন্দ্র করে। ততদিন মাথায় রাখবেন, যদি ক্রাইম থেকে বাঁচতে চান তবে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।